এবার রাশিয়াকে থামানো যাবে না, ইউক্রেনকে সতর্ক করলেন পুতিন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লোহিত সাগরে তেলবাহী দুইটি ট্যাঙ্কারে হুতিদের ভয়াবহ হামলা। এবার রাশিয়া ইউক্রেন সংঘাতের মূল কারণ জানালেন পুতিন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে 40 জন নেপালি নাগরিক নিহত দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব। এবার আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফরে প্রেসিডেন্ট পুতিন। এদিকে ইসরায়েলের অভিযান চললে জিম্মিরা কফিনে ফিরবে, হুঁশিয়ারি হামাসের। এবার হামাসের হুমকির পর জিম্মি চুক্তির দাবি, নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে কমলা ঝড়ে দিশে হারা ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার রাশিয়াকে থামানো যাবে না, ইউক্রেনকে সতর্ক বার্তা পুতিনের। রাশিয়ার কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী, তবে পাল্টা আক্রমণ থামায়নি রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো অব্যাহত রেখেছে রাশিয়া। সেই সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের দনেৎস্ক, লুহানস্ক ও খার্কিভ অঞ্চলের 3টি গ্রাম দখল করেছে তারা। এবার ইউক্রেনকে সতর্কবার্তাও দিয়েছে পুতিন। সোমবার সাইবেরিয়ায় শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ রাশিয়ার যুদ্ধে অগ্রগতি থামাতে পারবে না। রুশ সেনারা পূর্ব ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ব্যর্থ হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, বিশেষ করে কুরস্ক অঞ্চলে মানুষ চরম কষ্টের সম্মুখীন হচ্ছে, তবে শত্রুদের মূল উদ্দেশ্য সফল হয়নি। তারা দনবাস তথা দনেৎস্ক ও লুহানস্কে আমাদের আক্রমণ থামাতে চেয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে দনবাসে আমাদের আক্রমণের এমন গতি ছিল না। এর আগে গত 6 আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় বাহিনী। এর মধ্যে অঞ্চলটির 1300 কিলোমিটার বেশি এলাকার দখল নিয়েছে তারা। এদিকে লোহিত সাগরে তেলবাহী দুইটি ট্যাঙ্কারে হুতিদের ভয়াবহ হামলা। লোহিত সাগরে তেলবাহী দুইটি ট্যাঙ্কারে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হুতিরা সৌদির পতাকাবাহী আমজাদ ও পানামার পতাকাবাহী ব্লু লেগুন ওয়ান নামের দুটি অপরিশোধিত জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। খবর রয়টার্স ও এপির। সোমবারের এই হামলাকে মার্কিন বাহিনী বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে এই হামলা দায় স্বীকার করেছে হুতি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে ট্যাঙ্কারটিতে আঘাত হানা হয়েছে, কিন্তু সৌদি ট্যাঙ্কারটিতে হামলার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেনি তারা। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, এই দুই ট্যাঙ্কারে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। তাদের এই হামলা দুটি জাহাজেই আঘাত লেগেছে। দুটি জাহাজই অপরিশোধিত জ্বালানি তেল দিয়ে ভরা ছিল বলে মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন, হামলার সময় জাহাজ দুটি কাছাকাছি ছিল। হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হয়নি। হামলা সত্ত্বেও জাহাজ দুটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এবার রাশিয়া ইউক্রেন সংঘাতের মূল কারণ জানালেন পুতিন। ইউক্রেন সংঘাত দেশটিকে নিয়ন্ত্রণ করা দীর্ঘস্থায়ী পশ্চিমা উচ্চাকাঙ্ক্ষা থেকে উদ্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার মঙ্গোলিয়ান সংবাদপত্র অনুডরকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর আরটির। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মরণে সোমবার মঙ্গোলিয়া সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট। দেশটিতে সফরের আগে এই সাক্ষাৎকার দেন তিনি। পুতিন বলেছেন, কয়েক দশক ধরে তারা ইউক্রেনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছে। তারা সেখানে জাতীয়তাবাদী ও রুশ বিরোধী সংগঠনকে অর্থায়ন করে। তারা ক্রমাগত ইউক্রেনকে বোঝাতে কাজ করেছে যে রাশিয়া তার চিরশত্রু এবং তার অস্তিত্বের জন্য প্রধান হুমকি। কিয়েভের 2024 সালের ময়দান অভ্যুত্থানের কথা উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট আরো বলেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার স্যাটেলাইটের মাধ্যমে হয়েছিল। এই অভ্যুত্থান উগ্র নব্য নাতসী গোষ্ঠী পরিচালনা করেছিল, যারা এখনো দেশটির নীতি নির্ধারণ করে চলেছে বলে দাবি পুতিনের। বর্তমানে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সামরিক অভিযানের অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে ইউক্রেনের
ডিনাজিফিকেশনকে উল্লেখ করে পুতিন বলেছেন, রাশিয়ার সবকিছুর প্রতি ঘৃণা ইউক্রেনের সরকারি আদর্শে পরিণত হয়েছে। রুশ ভাষার ব্যবহার ক্রমবর্ধমানভাবে সীমাবদ্ধ করা হয়েছে এবং ক্যানোনিক্যাল অর্থোডক্সি নিপীড়নের শিকার হয়েছে, যা এখন সরাসরি নিষেধাজ্ঞার পর্যায়ে এসেছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে 40 জন নেপালি নাগরিক নিহত দাবি রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 40 জন নেপালের নাগরিক নিহত হয়েছেন। এই সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে। মস্কোতে অবস্থিত নেপালের দূতাবাস জানিয়েছে, ডিএনএ টেস্টের মাধ্যমে 40 জন নেপালের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। তবে ডিএনএ পরীক্ষার কাজ এখনো চলমান। ধারণা করা হচ্ছে, যুদ্ধে নিহত নেপালিদের সংখ্যা 50 ছাড়িয়ে যেতে পারে। এই নিহত নেপালিরা সবাই রুশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, যদিও তাদের জাতীয়তা শনাক্ত করা গেছে, কিন্তু এখনো তাদের নাম, পরিচয় এবং কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন তা নির্ধারণ করা সম্ভব হয়নি। 2022 সালের 24শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করার পর বিভিন্ন ভিসার মাধ্যমে প্রায় 200 নেপালি নাগরিক রাশিয়ায় গিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। 2023 সালের 27শে ডিসেম্বর নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদ এক সাক্ষাৎকারে জানান, এই যুদ্ধ শুরু হওয়ার পর নিখোঁজ হয়েছেন অন্তত 100 জন নেপালি নাগরিক। এবার আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফরে প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পর প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশ সফর করেছেন। সোমবার পুতিন মঙ্গোলিয়ায় পৌঁছান, যা তার এই পরিস্থিতির মধ্যে প্রথম কোনো আন্তর্জাতিক সফর। পুতিনের এই সফরের সময় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে তার বিমান অবতরণ করে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবরটি প্রচারিত হয়। পুতিনের বিরুদ্ধে আইসিসি গত বছর ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নিয়ে যাওয়ার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসির সদস্য মঙ্গোলিয়া যদি পুতিনকে গ্রেপ্তারের আদেশ পালন না করে, তবে আদালতের পক্ষ থেকে এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সীমিত ক্ষমতা রয়েছে। এদিকে পুতিনের এই সফরকে আন্তর্জাতিক মহল গভীর নজরে রাখছে, কারণ এটি শুধু রাশিয়া মঙ্গোলিয়া সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার অবস্থানকেও প্রভাবিত করতে পারে। মঙ্গোলিয়ার সঙ্গে রাশিয়ার ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক শক্তিশালী হলেও এই সফর আইসিসির নীতি এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আইনের প্রতি সম্মানের প্রশ্ন তুলেছে। এদিকে ইসরায়েলের অভিযান চললে জিম্মিরা কফিনে ফিরবে, হুঁশিয়ারি হামাসের। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েলের সামরিক চাপ অব্যাহত রাখা হলে তাদের হাতে থাকা জিম্মিদের পরিণতি ভালো হবে না। জিম্মিদের কফিনে করে ইসরায়েলে ফিরতে হবে। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা সোমবার এক বিবৃতিতে বলেন, একটি চুক্তি সইয়ের পরিবর্তে জোর খাটিয়ে জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহুর চাপ দেওয়ার পরিণতি হলো জিম্মিরা কফিনে করে পরিবারের কাছে ফিরবেন। সতর্ক করে দিয়ে আবু ওবায়দা আরো বলেন, জিম্মিদের পরিবারগুলোকে একটি বিকল্প বেছে নিতে হবে, হয় তারা মৃত অবস্থায় ফিরবেন, নয়তো জীবিত। রাফা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের 2 দিন পর একথা বললেন হামাসের সামরিক শাখার এই মুখপাত্র। বিবৃতিতে আরো বলা হয়েছে, বন্দি বিনিময় চুক্তিতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার কারণে জিম্মিদের যে কোনো পরিণতির জন্য নেতানিয়াহু ও ইসরায়েলের সেনাবাহিনী দায়ী থাকবে। এবার হামাসের হুমকির পর জিম্মি চুক্তির দাবি, নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুমুল বিক্ষোভের মুখে ইসরায়েলিদের কাছে ক্ষমা চেয়েছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে 6 জন জিম্মির মৃতদেহ উদ্ধারে ব্যর্থতার কারণে ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনা তার সরকারের উপর চাপ আরো বাড়িয়ে দেয়। গত শনিবার ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে 6 জন জিম্মির মরদেহ উদ্ধার করেন। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকও ছিলেন। এই ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং প্রধান ট্রেড ইউনিয়ন স্টাডট দেশ জুড়ে ব্যাপক ধর্মঘট পালন করে, যার ফলে তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর কার্যত অচল হয়ে পড়ে। বিক্ষোভের মূল কারণ হলো ইসরায়েল সরকারের পক্ষ থেকে জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবির ক্ষেত্রে ব্যর্থতা। নেতানিয়াহুর এই ব্যর্থতার জন্য ক্ষমা চাওয়ার পরও তার উপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ ক্রমাগত বেড়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করে জিম্মি মুক্তির বিষয়ে বৈঠকে ডেকেছেন এবং ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত করেছে যুক্তরাজ্য। গাজায় হামাসের হাতে এখনো 97 জন জিম্মি আছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এবং এই পরিস্থিতি নিয়ে ইসরায়েলিদের মধ্যে
অসন্তোষ ক্রমশ বাড়ছে, সূত্র বিবিসির। এদিকে কমলা ঝড়ে দিশেহারা ডোনাল্ড ট্রাম্প, দাবি রিপোর্টে। আগামী 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জনপ্রিয়তায় এগিয়ে যাচ্ছেন কমলা। তবে যে কোনো মূল্যে ডেমোক্র্যাট প্রার্থীকে ঠেকাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে অনেকটা অপ্রতিরোধ্য গতিতে ধাবিত হতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। অনেকেই ধরেই নেয় দ্বিতীয় মেয়াদে ক্ষমতার পথে ট্রাম্প। প্রথম বিতর্কে বাইডেনকে ধরাশায়ী করায় ভূমিধস বিজয়ের কথাও বলেন কেউ কেউ। এই দৃশ্যপট নির্বাচন থেকে জো বাইডেনের সরে যাওয়ার আগের। তবে অনেকটা নাটকীয়ভাবে বাইডেন চলে যাওয়ার ঘটনা ট্রাম্পের জন্য যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। কমলা হ্যারিস বাইডেনের স্থল অভিষিক্ত হওয়ার পর থেকে বদলে যায় পুরো চিত্র। চালকের আসনে বসেন কমলা। এখন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে রয়েছেন কমলা হ্যারিস। রয়টার্সের সবশেষ জাতীয় জনমত জরিপ অনুসারে সারা দেশে ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিস 4 পয়েন্টে এগিয়ে। শুধু তাই নয়, ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের সর্বশেষ জরিপে সানবেল্ট হিসেবে পরিচিত 4টি অঙ্গরাজ্যের 3টিতে এগিয়ে কমলা। 59 বছর বয়সী কমলার এমন অব্যাহত সাফল্যে দিশেহারা 78 বয়সী ট্রাম্প।